আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাদলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদের খসড়া প্রকাশ করেছে কমিশন। 2 বছরের মধ্যে বাস্তবায়নের অঙ্গীকার। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধান উপদেষ্টার নির্দেশনা। স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে 60,000 সেনা সদস্য। সমন্বয়কদের চাঁদাবাজির ঘটনায় বেদনায় নীল হয়ে গেছেন বললেন মির্জা ফখরুল। চাঁদাবাজদের ছাড় না দিতে স্বরাষ্ট্র উপদেষ্টার ঘোষণা। আবু সাঈদ হত্যায় 30 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় চার্জ গঠনের শুনানি 7 অগস্ট। মাইলস্টোন ট্র্যাজেডিতে আরও এক শিক্ষার্থীর মৃত্যুতে এ পর্যন্ত প্রাণহানি 35। আকাশ প্রতিরক্ষায় ঢাকায় বিমান ঘাঁটি অত্যাবশ্যক বলছে বিমান বাহিনী। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে দিনাজপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। পরিবেশ বান্ধব কর্মসূচিতে বিশিষ্টজনদের প্রশংসা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনায় যেসব বিষয়ে একমতে পৌঁছানো গেছে তার ভিত্তিতে জুলাই সনদের খসড়া প্রকাশ করা হয়েছে। এই খসড়া রাজনৈতিক দলগুলোকে পৌঁছে দিয়েছে কমিশন। জুলাই সনদ আগামী 2 বছরের মধ্যে বাস্তবায়নের অঙ্গীকার করার কথা রয়েছে। 30 জুলাই এর মধ্যে রাজনৈতিক দলগুলোকে মতামত দিতে আহ্বান জানিয়েছে ঐক্যমত্য কমিশন। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের 2য় দফার 20তম দিনের আলোচনা। মূল বিষয় ছিল রাষ্ট্রের সংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান পিএসসি, দুদক, মহাহিসেব নিরীক্ষক ও ন্যায়পাল নিয়োগ। কমিশনের প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসির মধ্যে বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকায় আলোচনা শুরুতেই ওয়াকআউট করে বিএনপি বলছে যে আইনের মাধ্যমে তাদেরকে আপনি শক্তিশালী করতে পারেন। পরে সভাস্থল ত্যাগ করে বয়কটের ব্যাখ্যা জানান বিএনপি নেতা। একেবারে সম্পূর্ণ নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত করে বিরোধী দল, সরকারি দল এবং জুডিশিয়ারির একজন সহ যে কমিটির প্রস্তাব আমরা করেছি, যেটা সবাই ঐক্যমত্য পোষণ করেছে, প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম, জবাবদিহিতা, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি এগুলো নিশ্চিত করার জন্য শক্ত আইন করা হোক। আইন না থাকলে আইনের মধ্যে নিয়ে আসি আমরা এবং বিদ্যমান আইনগুলো যেগুলো আছে সেগুলো আরও সংস্কার করি। এটাই হচ্ছে আমাদের প্রস্তাব। সন্ধ্যায় আলোচনা শেষে কমিশনের পক্ষ থেকে জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দেওয়ার কথা জানায় কমিশন। 30 জুলাই বুধবার দুপুর 12টার মধ্যে তাদের যদি কোনো সুপারিশ থাকে, পরামর্শ থাকে, পরিবর্তনের কথা তারা বলতে চান, সেগুলো আমাদেরকে জানানোর জন্য। পরে দুদক ও পিএসসি নিয়োগ নিয়ে মতামত জানায় এনসিপি। বিএনপি যেন তাদের যে আজকের পজিশন, আজকের যে অবস্থান, সেখান থেকে সরে এসে জনগণের কথা ভেবে ঐক্যমত্য কমিশনের যে প্রস্তাব, সেই প্রস্তাবের সঙ্গে একমত হয় আমরা সেই আহ্বান রাখতে চাই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে নতুন প্রস্তাবের কথা জানায় জামাতে ইসলামী। সরকারি দল 5 জন করবে, প্রধান বিরোধী দল 5 জন করবে, তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল 2 অথবা 3-এর ব্যাপারে একটু ডিফারেন্স আছে। আমরা 3 বলেছি, বিএনপি 2 বলেছে। জামাত বলছে সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড হয়নি, সেই সঙ্গে নানা ষড়যন্ত্র চলছে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে 60,000 সেনা সদস্য নিয়োজিত থাকবেন বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের রদবদল এবং 1.5 লাখ পুলিশ সদস্যকে সেপ্টেম্বর মাস থেকে প্রশিক্ষণ দেওয়া শুরু হবে বলেও জানান তিনি। চকর মালিথার রিপোর্ট।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আইনশৃঙ্খলা ব্যবস্থা ঠিক করতে সোমবার দুপুরে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি নিয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। আজকে অনেকগুলো পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে জানানো হয় নির্বাচন আয়োজনে সরকারের প্রস্তুতি ও কার্যক্রমের কথা। আর্মি, পুলিশ এবং গ্রাসরুটের যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, এদের মধ্যে কোঅর্ডিনেশন বাড়ানোর কথা বারবার জোর দিয়ে বলা হয়েছে। নির্বাচনের আগে আপনি জানেন যে প্রশাসনে একটা রদবদল আসন্ন, এই রদবদলটা কী প্রক্রিয়ায় হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং সে বিষয়ে কিছু সিদ্ধান্ত হয়েছে। নির্বাচনে সেনাবাহিনী এবং পুলিশ যাতে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে সেজন্য বৈঠকে নির্দেশনা দেওয়া হয়। সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বরে 1.5 লক্ষ পুলিশের নির্বাচন বিষয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে। সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়েছে যে প্রায় 60,000-এর মতো ট্রুপস এই নির্বাচনী ডিউটিতে থাকবেন। সংবাদ সম্মেলনে জানানো হয় সোমবার প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স সহ দূতাবাসের সিনিয়র কর্মকর্তারা। টপ প্রায়োরিটি হচ্ছে কাউন্টার টেরোরিজম এবং উনি বলেছেন টেরোরিস্টদের ব্যাপারে এই গভর্নমেন্টের জিরো টলারেন্স। বৈঠকে তারা আগামী নির্বাচন, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি এবং দ্বিপাক্ষিক আরও বিষয় নিয়ে আলোচনা করেন। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের চাঁদার দাবির খবরে তিনি বেদনায় নীল হয়ে গেছেন। গণ অভ্যুত্থানের পর দেশবাসী এমন পরিণতি কি চেয়েছিল কিনা প্রশ্ন করেছেন তিনি। সংস্কারে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে জানিয়ে মির্জা ফখরুল বলেছেন, বিএনপিকে কোনোভাবে চাপে ফেলা যাবে না। রাহুল রায়ের রিপোর্ট। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীর বিভিন্ন জায়গায় গ্রাফিতি অঙ্কন করবে যুবদল। সেই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান ছিল শাহবাগ চত্বরে। উদ্বোধন করে শহীদদের স্মরণ করেন বিএনপি মহাসচিব। গণ অভ্যুত্থানের প্রত্যাশা পূরণ হয়নি বলে হতাশাও প্রকাশ করেন তিনি। বেদনায় একেবারে নীল হয়ে গেছি। দেখলাম 5 জন সমন্বয়কারীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা জোর করে একটি বাড়ি থেকে, একজন সাবেক সংসদ সদস্যের বাড়ি থেকে 50 লক্ষ টাকা আদায় করছে। এই কি পরিণতি থেকে আমরা চেয়েছিলাম? এই বাংলাদেশের মানুষকে কেউ এটা চেয়েছিল? এত তাড়াতাড়ি যদি ঘটনা ঘটে, 1 বছর হয়নি, তারা আমাদের ভবিষ্যৎ কি? এমন কতগুলো বিষয় নিয়ে আমরা নিজেদের মধ্যে কোন্দরে লিপ্ত হয়েছি। ফ্যাসিস্টদেরকে সুযোগ তৈরি করে দিতে পারে আবার নতুন করে বাংলাদেশের উপরে চেপে বসা। সংস্কারে বিএনপি সব ধরনের সহযোগিতা করছে বলে মন্তব্য করেন তিনি। বর্তমান সরকার যারা প্রতি মুহূর্তে সংস্কারের কথা বলছেন, রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করার চেষ্টা করছেন ইনডাইরেক্টলি, যে আমরা কোঅপারেট করছি না, কথাগুলো সঠিক নয়। আমরা সারাক্ষণ তাদের এই সংস্কার কর্মসূচির সঙ্গে আমরা সহযোগিতা করছি। আমরা কারোর কাছে মাথা নত করি না, আমরা অন্য কোনো দেশের দিকে তাকিয়ে থাকি না। তাই পরিষ্কার করে বলতে চাই, আজকে যারাই চেষ্টা করুন না কেন বিভিন্ন চাপ সৃষ্টি করে আমাদেরকে বেকায়দায় করার জন্য, সেই চেষ্টা করে কোনো লাভ হবে না। মির্জা ফখরুল বলেছেন, গণ অভ্যুত্থানে প্রত্যেকের অবদানের কথাই স্মরণ করতে হবে, সবাই মিলেই গড়ে তুলতে হবে সুন্দর বাংলাদেশ। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, চাঁদাবাজ যেই হোক ছাড় দেয়া হবে না। আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা একথা বলেন। কিছু অসহযোগিতার কারণে মাদকের গডফাদারদের ধরা যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। পুলিশের যে ট্রেনিং, এটা আমরা অগাস্ট মাস থেকে শুরু করব। ট্রেনিংটা তো ধরো এক ব্যাচ যাবে, আরেক ব্যাচ আসবে, এক ব্যাচ যাবে, আরেক ব্যাচ আসছে, ইলেকশনের আগ পর্যন্ত। মাদকের ধরার পরিমাণটা অনেক বাড়ছে, কিন্তু মাদকের কেরিয়ারগুলি ধরা পড়তেছে, কিন্তু গডফাদারগুলি এখনও ধরা পড়তেছে না। গডফাদারগুলি ধরা না পড়ার আমাদের কতগুলি সংস্থা আছে, তাদেরও কিছুটা
দায় রয়ে গেছে। আমরা সবার থেকে সব ধরনের সহযোগিতা পাচ্ছি না। কাদের থেকে সহযোগিতা পাচ্ছি না এগুলি আমি আপাতত বলতে চাচ্ছি না। গুলশানে চাঁদাবাজকে ধরছি না, কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না। সে যত বড় লোকই হোক এবং যত প্রভাবশালী হোক না কেন, কাকেই ছাড় দেওয়া হবে না। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার বলেছেন, ঐক্যমত্যের ভিত্তিতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায় জামায়াত। সকালে মগবাজারের কেন্দ্রীয় অফিসে জামায়াতের আমিরের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেষে দলের সেক্রেটারি জেনারেল জানান, সাউথ কোরিয়ার রাষ্ট্রদূতকে পিআর পদ্ধতিতে নির্বাচনের সুবিধা বিষয়ে অবহিত করা হয়েছে। তিনি আরও বলেন, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সম্পর্কে রাষ্ট্রদূত জানতে চাইলে রমজানের আগে নির্বাচন সবার আগে জামায়াতে ইসলামী তুলেছিল বলে বৈঠকে জানানো হয়েছে। বাংলাদেশের উন্নয়নশীল অর্থনীতির দিকগুলো কিভাবে কাজে লাগানো যায় তা নিয়ে রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে বলেও জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। নির্বাচনে পিআর পদ্ধতি প্রয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। সেখানে আমাদের পক্ষ থেকে সম্মানিত অ্যাম্বাসেডরকে অবহিত করা হয়েছে যে বাংলাদেশের ভোটারদের বেশিরভাগ প্রতিনিধিত্ব করে যে সমস্ত রাজনৈতিক দল তারা পিআর পদ্ধতির পক্ষে। ফলে এটা যে কালো টাকা পেশি শক্তি থেকে নির্বাচনকে রক্ষা করে, মনোনয়ন বাণিজ্য থেকে রক্ষা করে একটা কোয়ালিটি পার্লামেন্ট দিতে গেলে এবং প্রত্যেকটি ভোটারের যথাযথ মূল্যায়ন করতে গেলে পিআর পদ্ধতি হচ্ছে একটি উপযুক্ত পদ্ধতি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নিরপেক্ষ প্রশাসন, পুলিশ ও আদালত প্রত্যাশা করে এনসিপি। সোমবার বিকেলে ময়মনসিংহে দেশব্যাপী জুলাই পদযাত্রা উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আগামী 5 অগস্টের মধ্যে জুলাই সনদ আদায়ে রাজধানীতে 3রা অগস্ট সমাবেশ করার আহ্বান জানান। এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, এনসিপির নাম ও ব্যানার ব্যবহার করে অনেকেই চাঁদাবাজিতে যুক্ত হচ্ছেন। এনসিপি চাঁদাবাজি বরদাস্ত করবে না। আমাদের নেতা কর্মী যারা আছেন, আমরা মুখে মুখে বলবো নতুন রাজনৈতিক বন্দোবস্ত, কিন্তু আপনি কি করবেন চাঁদাবাজি, এই জিনিসগুলো কিন্তু আমরা বরদাস্ত করব না। আমাদের লক্ষ লক্ষ কর্মীর দরকার নাই, আমাদের লক্ষ লক্ষ নেতার দরকার নাই। এই চাঁদাবাজের অভয়াশ্রম এনসিপি হবে না। নির্বাচন কমিশন সহ দুদক এবং যে পিএসসি তার নিরপেক্ষ নিয়োগের জন্য সাংবিধানিক কমিটি তৈরি করতে হবে। ফলে নিরপেক্ষ প্রশাসন আমরা প্রত্যাশা করব, নিরপেক্ষ পুলিশ, নিরপেক্ষ আদালত আমরা প্রত্যাশা করি। এই প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো আমাদের প্রয়োজন। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় 30 আসামির বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষ অভিযোগ উপস্থাপনের পর আসামি পক্ষের বক্তব্যের জন্য মঙ্গলবার দিন ঠিক করেছেন আদালত। আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের শুনানি 7 অগস্ট। পরাগ আজিমের রিপোর্ট। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সময় গত বছরের 16 জুলাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। পুলিশি আক্রমণের মুখে বুক পেতে দেয়া এই অসীম সাহসী আবু সাইদ জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলার চার্জ গঠনের শুনানির দিনে 30 আসামির মধ্যে গ্রেফতার 6 জনকে কাঠগড়ায় হাজির করা হয়। প্রথম দিন আসামিদের বিরুদ্ধে আদালতে সুনির্দিষ্টভাবে অভিযোগ উপস্থাপন করেছে প্রসিকিউশন। আবু সাইদকে কিভাবে হত্যা করা হয়েছে, কিন্তু তৎকালীন পুলিশ কমিশনার এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিকল্পিতভাবে সেই ঘটনাকে ধামাচাপা দিয়ে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আবু সাইদের সহযোগীদেরকে আসামি করে একটা মামলা দায়ের করেছিল। মৃত্যুর কারণ পরিবর্তনের চেষ্টা করেছেন। আর অনেকগুলো অভিযোগ আছে। আন্দোলন চলাকালে আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর অভিযোগে মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় অভিযোগ গঠনের শুনানির তারিখ ঠিক করেছেন ট্রাইব্যুনাল। আর আশুলিয়ার মামলায় আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে পলাতক আসামিদের জন্য স্টেট ডিফেন্স নিয়োগ হয়ে আগামী 8 জন পলাতক আসামির জন্য 2 জন স্টেট ডিফেন্স নিয়োগ করা হবে। অনারেবল ট্রাইব্যুনাল স্টেট ডিফেন্স নিয়োগ করবেন এবং চার্জের জন্য দিন ধার্য হয়েছে 7 আগস্ট। এছাড়া লক্ষ্মীপুরের শিক্ষার্থী সহ 5 জনকে হত্যার ঘটনার মামলায় গ্রেফতার দেখিয়ে 3 আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।
বাংলাদেশ বিমান বাহিনী জানিয়েছে ঢাকা থেকে জঙ্গি বিমান ঘাঁটি সরিয়ে নেয়ার কোনো পরিকল্পনা নেই। রাজধানীর আকাশ প্রতিরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকায় ঘাঁটি রাখা অত্যাবশ্যক। বাংলাদেশ এভিয়েশন ইউনিভার্সিটিতে প্রেস ব্রিফিং করে বিমান বাহিনী। সে সময় মাইলস্টোন স্কুল শাখার প্রিন্সিপাল সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানি দাঁড়িয়েছে ৩৫ জনে। লায়লা নওশিনের রিপোর্ট। ২১শে জুলাই উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর জঙ্গি বিমান বিধ্বস্তের পর সারা দেশের মানুষের প্রশ্ন, ঢাকার মতো জনবহুল শহরে কেন জঙ্গি বিমান ঘাঁটি? সংবাদ সম্মেলনে তার উত্তর দিয়েছে বাহিনীটি। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার জন্য, ঢাকার রাজধানীর আকাশ প্রতিরক্ষা সুনিশ্চিত করার জন্য, স্ট্র্যাটেজিক এবং অপারেশনাল নেসেসিটির জন্যই রাজধানীতে বিমান ঘাঁটি অত্যাবশ্যক। দুর্ঘটনা তদন্তে চীনের একটি দলের আসার কথাও জানিয়েছেন তারা। তদন্ত কাজে সহায়তার জন্য চীনের একটি বিশেষজ্ঞ দল আসার সম্ভাবনা রয়েছে। তদন্তে আন্তর্জাতিক সহায়তা দুর্ঘটনার মূল কারণ চিহ্নিত করতে সহায়ক হবে বলে আমরা মনে করি। প্রেস ব্রিফিংয়ে ছিলেন মাইলস্টোনের স্কুল শাখার প্রিন্সিপাল জাহাঙ্গীর আলম খান। তিনি জানান, রাজুকের সব নিয়ম মেনেই স্কুলটি নির্মাণ করা হয়েছে। শুধুমাত্র টিন শেড ছাড়া, টিন শেড করতে তো আর রাজুকের অনুমোদন লাগে না, আর সমস্ত কিছুই রাজুকের যথাযথ নিয়ম মেনে করা হয়েছে। বেবি চকের হাইট বিবেচনা নিয়ে করা হয়েছে। আমরা অনুমোদন সমস্ত অনুমোদন নিয়েই আমরা নির্মাণ করেছি এবং এখনও নির্মাণ কাজ চলতেছে। আর এই ব্যাপারে যদি কোনো কিছুর মানে যদি দায়ী কেউ হয়, সেটা হবে রাজুক। কেন তার জায়গাতে বিনা অনুমোদনে তদন্তের পর দুর্ঘটনার কারণ জানা যাবে বলে জানিয়েছে বিমান বাহিনী। তদন্ত প্রতিবেদনে বিস্তারিত আসুক। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত রাঙামাটির কিশোর উক্কচিং মারমার প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল। সোমবার দুপুরে রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে কিউংধং পাড়ায় বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল তার শ্মশানে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে। সে সময়ে বিমান বাহিনীর সদস্য ছাড়াও উক্কচিং মারমার বাবা, মা, আত্মীয় স্বজন সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। জলবায়ুর বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবেশের উন্নয়নে সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে দিনাজপুরে বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল অপারেটর বাংলালিংকের সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। সে সময় পরিবেশ বান্ধব ও সময় উপযোগী কর্মসূচির প্রশংসা করেন বিশিষ্টজনেরা। শাহ আলম শাহীর তথ্যে আফরোজা হাসির রিপোর্ট। জলবায়ু পরিবর্তনে তেমন কোনো ভূমিকা না থাকলেও এর বিরূপ প্রভাবে অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ বাংলাদেশ। পরিস্থিতি উন্নয়নে বনায়নে জোর দিচ্ছেন গবেষকরা। এরই অংশ হিসেবে দিনাজপুরে শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন এলাকায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে দিনাজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। এই যে গাছ, এই গাছ যে কত উপকার করে তার একটি আমি যদি বলি, সেটা হচ্ছে ৩৮০ লিটার প্রায় পানিকে সে শোষণ করে বাষ্পে রূপান্তরিত করে, যা এই ধরিত্রীকে শীতল রাখে। একটি পূর্ণবয়স্ক গাছ যদি এই কাজটি করতে পারে, তাহলে যত বেশি গাছ লাগাবো তত শীতল থাকবে আমাদের এই ধরিত্রী এবং আমরা নিজেরা ভালো থাকবো। সবুজে সাজাই বাংলাদেশের এই কাজটি প্রকৃতি জীবন ক্লাব সারা বাংলাদেশব্যাপী যে কর্মসূচির মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই বর্ষায় আমরা আসুন সবাই বৃক্ষরোপণ করি এবং এই দেশটাকে সবুজে ছেয়ে ফেলি। প্রাকৃতিক দুর্যোগ রোধে রক্ষা কবচ তৈরিতে জনপ্রিয় মোবাইল অপারেটর বাংলালিংকের সহযোগিতায় শিক্ষার্থীদের গাছের চারা উপহার দেওয়া হয়। বাংলালিংকের পক্ষ থেকে আমরা এই প্রকৃতি জীবন ক্লাবকে আমরা জানাই অসংখ্য ধন্যবাদ এবং আমরা অত্যন্ত আনন্দিত এই ধরনের একটা মহৎ উদ্যোগকে আমরা সহযোগিতা করতে পারছি। শুধু বৃক্ষরোপণই নয়, টেকসই সবুজায়নে যথাযথ পরিচর্যায় গুরুত্বারোপ করেন বিশিষ্টজনরা। দিনাজপুর সবুজের সবুজ হোক এ আশা করি এবং প্রকৃতি জীবন ফাউন্ডেশন যাতে আরো বেশি করে বৃক্ষরোপণ করে এই জন্য তারা কিন্তু বিশাল একটা কাজ করছে। একটি উদ্যোগ হিসেবে যেন না হয়, এটি যেন সঠিকভাবে রোপণ হয়
সেটি যেন সঠিক চর্চা হয়, এই চারাগুলো যেন শেষ পর্যন্ত তাদের জীবিত থাকে, এর জন্য কার্যক্রম গ্রহণের আবেদন জানাচ্ছি। আগামীর নিরাপদ পৃথিবী গড়তে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখবে আয়োজকরা। প্রকৃতিকে নিয়ে আমাদেরকে থাকতে হবে এবং প্রকৃতির মাঝে আমাদের বসবাস। আমরা প্রকৃতিকে টিকিয়ে রাখবো, নিজেদের জীবন রাখবো সুস্থ। প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়নের এই অভিযানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিবেশবাদী সহ সচেতন মহল। আফরোজা হাসি, চ্যানেল আই। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করার আগে তাদের নিবন্ধন স্থগিত করবে না ইসি, তাই ফ্যাসিস্টের দোসর এই দলগুলোর কার্যক্রম অন্তর্বর্তী সরকারকে নিষিদ্ধ করতে হবে। সকালে নির্বাচন ভবনে অডিট রিপোর্ট জমা দেয় দলটি। গত বছর দলটির আয় দেখানো হয়েছে 46,04,300 টাকা, আর ব্যয় 45,96,088 টাকা। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতের পর রাশেদ খান আরও বলেছেন, জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিলে তাদের হয়ে আওয়ামী লীগ ফিরে আসবে। তিনি বললেন, সরকার আওয়ামী লীগকে যেমনিভাবে নিষিদ্ধ করেছে, ঠিক একই প্রক্রিয়ায় জাতীয় পার্টি এবং 14 দল সহ যারা আওয়ামী লীগের দোসর ছিল তাদেরকে নিষিদ্ধ করে তাহলে আমরা অবশ্যই তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার প্রেক্ষিতে নিবন্ধন স্থগিত করে দিব। তার মানে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়িত্ব এই জাতীয় পার্টি এবং 14 দলের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা। সাভারে গণ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে জুলাই স্মৃতিচারণ ও আলোচনা সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি বলেন, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার অফিস থাকলে যেই ক্ষমতায় আসুক সবাই মানবাধিকার রক্ষার বিষয়ে সচেতন থাকবে। উপদেষ্টা আরও বলেন, ঢাকায় জাতিসংঘ মানবাধিকার অফিস করতে চাওয়ার মানে এই নয় যে এখন দেশের মানবাধিকার পরিস্থিতি খারাপ। সে সময় গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর আবুল হোসাইন ও আরও অনেকে উপস্থিত ছিলেন। এই সরকারের একটা যে আচরণ, সেটা হলো যে আমরা অহেতুক কোনো কাউকে আমরা মানে লেথাল ওয়েপন ইউজ করা বা কোনো কঠিনভাবে মানে দমন করতে চাই না। আগামী 3রা অগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশ করবে ছাত্রদল। কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শন শেষে একথা জানিয়েছেন ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠা ও দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র জনতার লড়াইয়ের বিরচিত বিজয়ের এক দফা রচিত হয়েছে শহীদ মিনার থেকেই। তাই দিনটি স্মরণে ও প্রথম বর্ষপূর্তি উদযাপনে ছাত্র সমাবেশ আয়োজন করা হয়েছে। নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। ত্রাণ প্রবেশের জন্য গাজায় বিশেষ যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলের হামলায় 43 ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে 9 জন ছিলেন ত্রাণ প্রার্থী। এছাড়া গত 24 ঘন্টায় 14 জন ফিলিস্তিনি অনাহার ও অপুষ্টিতে মারা গেছে। এর আগে গাজা ভূখণ্ডের 3টি এলাকায় নির্দিষ্ট সময়ের জন্য সামরিক অভিযান স্থগিত রাখার ঘোষণা দেয় ইসরায়েলি সেনাবাহিনী। গাজায় খাদ্য সহায়তা কেন্দ্র স্থাপন করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্কটল্যান্ডে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে গাজা ইস্যুতে আলোচনায় একথা জানান তিনি। সংঘর্ষ সমাধানে দ্বিরাষ্ট্র প্রতিষ্ঠায় নিউ ইয়র্কে আলোচনা করবে ফ্রান্স ও সৌদি আরব। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে প্রদর্শন করা হচ্ছে চলচ্চিত্র শোধ। পরিচালনা করেছেন ইয়াসির আরাফাত জুয়েল। অভিনয় করেছেন রুকাইয়া জাহান চমক, রাফিয়াত রশিদ মিথিলা ও আরফান আহমেদ সহ অনেকে। আইস্ক্রিন সাবস্ক্রাইব করে চলচ্চিত্রটি উপভোগ করতে পারবেন দর্শক।
এবার রয়েছে কৃষি সংবাদ। কেঁচো ও জৈব সার উৎপাদন করে স্বাবলম্বী হচ্ছেন সুনামগঞ্জ সদর উপজেলার পুরান লক্ষণশ্রী গ্রামের নারীরা। এতে যেমন ভালো ফলন পাচ্ছেন কৃষক, তেমনি আর্থিকভাবে লাভবান হচ্ছেন গ্রামীণ ক্ষুদ্র নারী উদ্যোক্তারা। এই সার উৎপাদনে সহায়তা করছে কৃষি বিভাগ। সুনামগঞ্জ থেকে জাহাঙ্গীর আলমের তথ্যে আল মুকসিদের রিপোর্ট। বেসরকারি উন্নয়ন সংস্থা থেকে কেঁচো ও জৈব সার উৎপাদনের উপর প্রশিক্ষণ নেন সুনামগঞ্জ সদর উপজেলার নারী উদ্যোক্তা ফেরদৌসী বেগম সহ আরও কয়েকজন নারী। অন্যান্য নারীরা উদ্যোক্তা হতে আগ্রহী না হলেও হাল ছাড়েননি ফেরদৌসী বেগম। 2 কেজি অস্ট্রেলিয়ান কেঁচো এবং 12টি স্ল্যাব রিং বসিয়ে সার উৎপাদন শুরু করেন তিনি। 21 দিন পচানো লাগে, তারপরে রিঙে দেওয়ার পরে জির আর গোবর একসাথে 60 দিনের ভিতরে সার হয়ে যায়। পরে আমরা বিক্রি করি, আর বিক্রি করলে এটা মানে আমাদের এমনি কোনো খরচ নাই নিজের গরু থাকলে। এই সার উৎপাদনে ফেরদৌসীর এখন আর কোনো খরচ হয় না। তাকে দেখে অনুপ্রাণিত হচ্ছেন অন্যরা। এক সপ্তাহ পরে আমরা রিঙ্গ তুলি, তোলার পরে জিটটা দিয়ে এক সপ্তাহ পরে তোমার এটা লারণ লাগে, লাড়লে যেমন কিছুটা কি অতি তাকদায় বড় হয়, ডিমও পারে। এই জৈব সার উৎপাদনে সাফল্য আশায় গ্রামবাসীর মধ্যে আগ্রহ বাড়ছে। মাসে তোমার এই মনে করুন 3 বার সার বেচন যায় তুলিয়া, মানে জোয়ার সময়। তখন ওই আমার তো 18টা রিং, 18টা রিঙ্গে আমার প্রায় এই 10 মন 12 মন সার হয়ে যায়। জৈব সার উৎপাদনে আগ্রহীদের সহযোগিতা করছে কৃষি বিভাগ। আমাদের জৈব সার উৎপাদনের ক্ষেত্রে কেঁচো সার উৎপাদনের জন্য কৃষক পরামর্শ এবং কৃষকদেরকে বিভিন্ন সহায়তা দেওয়ার কার্যক্রমটা চলমান রয়েছে। কেঁচো ও জৈব সার উৎপাদনে প্রতিটি গ্রামেই এমন ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। আল মুকসিদ, চ্যানেল আই। এবার জানাবো প্রকৃতি সংবাদ। লঘুচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে বেড়িবাঁধ ভেঙে পানিবন্দী নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার হাজারো মানুষ। ভেসে গেছে বাড়িঘর, পুকুর ও মাছের ঘের। গাছপালা উপড়ে পড়ায় হুমকিতে পরিবেশ, জীববৈচিত্র্য। মানবেতর জীবনযাপন করছেন নদীপাড়ের বাসিন্দারা। আলাউদ্দিন শিবলুর তথ্যে আফরোজা হাসির রিপোর্ট। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ও ক্রমবর্ধমান উষ্ণতায় গলছে বরফ, বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। এতে বাড়ছে জলোচ্ছ্বাস, উচ্চমাত্রার জোয়ার আর আকস্মিক বন্যার মতো নানা প্রাকৃতিক দুর্যোগ। অস্বাভাবিক জোয়ারের পানিতে তলিয়ে গেছে দ্বীপ উপজেলা হাতিয়ার, সোনাদিয়া, চরেশ্বর, সুখচর, নলচিরা ও তমরুদ্দিন ইউনিয়নের পথঘাট, বাড়িঘর। জীবন জীবিকার অবলম্বন ভেসে যাওয়ায় দিশেহারা হাজারো পরিবার। এই মানুষগুলো দেখা গেছে কোনো জায়গা কিনে কোনো বের কিনে বা কোনো বসবাস করে স্থান পর্যন্ত দেখেন সমস্ত এলাকাতে পানি কি অবস্থা, কেউ পিটি বাঁধছে সে জায়গা পর্যন্ত নাই। সবাই কিভাবে থাকুক, কিভাবে বাঁচুক, বললই তুয়ান দেয় কিছু নাই, হুলান চাললই। বৃষ্টিপাত অব্যাহত থাকায় দীর্ঘমেয়াদী জলাবদ্ধতায় ভেঙে পড়েছে জেলার গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা। পরিষ্কার ও দখলমুক্ত করলেও খাল প্রবাহমান না হওয়ায় ধীর গতিতে নামছে পানি। এই দুর্যোগে ঝড়ো বাতাসের সাথে যে জোয়ারের পানিতে আমাদের যে বাঁধগুলো আছে পানি উন্নয়ন বোর্ডের বাঁধগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে আমাদের নলচিরার কলাপাড়া এবং সুখচর ইউনিয়নের কিছু অংশ, সাথে আমাদের চরেশ্বরের 2 নম্বর 3 নম্বর ওয়ার্ড, এগুলো খুবই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করেছি, তারা আমাদের বিভিন্ন অংশ ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। জীবন জীবিকা রক্ষায় ক্ষতিগ্রস্তদের সহায়তা সহ দ্রুত পুনর্বাসনের দাবি স্থানীয়দের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। পূর্ব সুন্দরবনে থামছে না হরিণ শিকারীদের অপতৎপরতা। এবার সুন্দরবনের বয়ারসিং বনাঞ্চলে ফাঁদে আটকে থাকা একটি হরিণ ও শূকর উদ্ধার করেছেন বনরক্ষীরা। জব্দ করা হয় 3000 ফুট নাইলনের তৈরি মালা ফাঁদ।
উদ্ধার করা হরিণ ও শূকর সুন্দরবনে ছেড়ে দেয়া হয়েছে। বন বিভাগ সূত্র জানিয়েছে, পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের স্মার্ট টিম ট্যুর সদস্যরা টহলের সময় শিকারীদের পেতে রাখা মালা ফাঁদে একটি হরিণ ও একটি শূকর আটকে থাকতে দেখেন। বনরক্ষীরা হরিণ ও শূকরটিকে মুক্ত করেন। সুন্দরবনে হরিণ শিকার প্রতিরোধে বনরক্ষীরা অভিযান পরিচালনা করছেন বলে জানিয়েছে বন বিভাগ। এবার রয়েছে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। প্রযুক্তি ব্র্যান্ড অপোর রেনো 14 সিরিজের 5G'র 2টি মডেল আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে। ডিসকভারির সঙ্গে যৌথভাবে পরিচালিত অপোর বৈশ্বিক উদ্যোগ কালচার ইন আ শট এর অংশ হিসেবে এই উদ্ভাবনী এআই প্রযুক্তি নিয়ে আসা। রাজধানীর আলোকিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বলা হয়, নতুন মডেলগুলো প্রযুক্তিপ্রেমী ও কন্টেন্ট নির্মাতাদের জন্য তৈরি করা হয়েছে। সংস্কৃতি ও প্রযুক্তিগত উদ্ভাবনের এই অনন্য মেলবন্ধনে একত্রিত হয়েছিলেন শিল্পী, কন্টেন্ট নির্মাতা, মিডিয়া ব্যক্তিত্ব, মিডিয়া পার্টনার ও প্রযুক্তিপ্রেমীরা। উন্নত জীবনের আশায় লিবিয়া হয়ে ইটালি যাওয়ার স্বপ্ন দেখতেন মাদারীপুরের কুনিয়া ইউনিয়নের শাহজাহান হাওলাদার। সেই স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে 18 মাস ধরে নিখোঁজ ওই যুবক। পরিবারের অভিযোগ, দালাল চক্র শাহজাহানকে জিম্মি করে আদায় করেছে 38 লাখ টাকা। ভুক্তভোগীর পরিবার মামলা করলে দালাল চক্র তাদের বিরুদ্ধে পাল্টা মামলা দিয়ে হয়রানি করছে বলেও অভিযোগ উঠেছে। মাদারীপুর থেকে রাহাত হোসাইনের পাঠানো তথ্যে নাফিস ইফতেখারের রিপোর্ট। মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের ত্রিভাগতী গ্রামের রহিম হাওলাদারের ছেলে শাহজাহান হাওলাদার। তাকে লিবিয়া হয়ে ইটালি পাঠানোর কথা বলে পরিবারের কাছ থেকে 10 লাখ টাকা নেয় দালাল আমির ব্যাপারী। 2022 সালের 2রা জুলাই শাহজাহানের পাসপোর্ট নিয়ে তাকে প্রথমে দুবাই পাঠানো হয়, পরে মিশর ও সবশেষ নিয়ে যাওয়া হয় লিবিয়ায়। সেখানে তাকে জিম্মি করে লিবিয়ার মাফিয়ারা, চালানো হয় অমানবিক নির্যাতন। মুক্তিপণ হিসেবে দফায় দফায় শাহজাহানের পরিবারের কাছ থেকে 38 লাখ টাকা আদায় করে দালাল আমির ব্যাপারী। 2024 সালের 21শে মার্চের পর থেকে শাহজাহানের কোনো খোঁজ নেই। বাড়িঘর সব কেস আমি যেতে পারি না, ওই আমির কইতে আছে 50 লাখ খাওয়াইয়া আমি কেস খাইয়া লাগবো, কিন্তু তো করুক না তুমি এই কইয়া এখন মনে করেন যত সালিশ সলিশ সবই কথা কয়। খবরই নাই 17 মাস পোলার আর কথা কই দেই দি পোলা আমার এই বলে এমন সুন্দর পোলা আমার এই বাড়ি বেচাইছে আমারও। এরকম জানার কারো লগে না করতে পারি, আমরা সূক্ষ্ম বিচার চাই। এখন পর্যন্ত কোনো মামলা কোনো কিছু হইতেছে না। আমাদের যে দালাল আমির ব্যাপারী সে জামিনে আইছে আর কি। টাকার কি ক্ষমতা, টাকা যার আছে তার কথাই বলে। স্থানীয় প্রশাসন জানিয়েছে এরই মধ্যে দালাল চক্রের একটি তালিকা করা হয়েছে। সেই অনুযায়ী পদক্ষেপ নিচ্ছে জেলা পুলিশ। চিহ্নিত লিস্টভুক্ত দালালের বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের জেলা প্রশাসন এবং পুলিশ বিভাগকে নির্দেশনা প্রদান করা হয়েছে এবং কন্টিনিউয়াস ভাবে এই পদক্ষেপ নিয়ে তারা কাজ করে যাচ্ছে। শাহজাহানকে উদ্ধার ও প্রতারক দালাল চক্রের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন তার স্বজনরা। নাফিস ইফতেখার, চ্যানেল আই। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে এবার ঢাকা পাবনা মহাসড়কে প্রতীকী ক্লাস করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শ্রেণীকক্ষের মতোই সড়কে পাঠদান করালেন শিক্ষকরাও। নিজস্ব ক্যাম্পাস নির্মাণের জন্য প্রকল্প জমা দিলেও তা অনুমোদন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনকারীরা। শাকার আদনানের রিপোর্ট। নিজস্ব ক্যাম্পাস নির্মাণের দাবিতে বেশ কিছুদিন ধরেই আন্দোলন করে আসছেন সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের এই আন্দোলনের সাথে এবার রাজপথে নেমেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী। কর্মসূচির অংশ হিসেবে রাজপথী ক্যাম্পাস স্লোগানে সোমবার সকালে ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে প্রায় 2 ঘন্টা চলে প্রতীকী পাঠদান কর্মসূচি। তবে মহাসড়ক অবরোধের কারণে ভোগান্তিতে পড়েন মানুষ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপুরে প্রায় 9 বছর আগে প্রতিষ্ঠিত হয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। বাংলা, সমাজবিজ্ঞান, অর্থনীতি, সঙ্গীত ও ব্যবস্থাপনা বিভাগে শিক্ষার্থীর সংখ্যা 1200-র বেশি। ভাড়া করা 2টি বাড়িতে চলছে বিশ্ববিদ্যালয়টির একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। একই দাবিতে মঙ্গলবারও রাজপথে ক্লাস করবেন শিক্ষার্থীরা।
শাকের আদনান, চ্যানেল আই। পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি প্রতিপাদ্যে ভোলায় 7 দিনের বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় ভোলার উপকূলীয় বন বিভাগের আয়োজনে ভোলা সরকারি স্কুল মাঠে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আজাদ জাহান। বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আরিফুল হক বেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন জেলা পুলিশ সুপার শরীফুল হক ও সহকারী বন সংরক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান। মেলায় নার্সারি সহ 15টি স্টল রয়েছে। বাগেরহাটে জলবায়ু পরিবর্তন ও প্রারম্ভিক শৈশব উন্নয়ন বিষয়ক সেমিনার ও কমিউনিটি পর্যায়ে পরামর্শক সভা হয়েছে। জেলার কোডেক ট্রেনিং সেন্টারে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন সিডি নেটওয়ার্কের সহসভাপতি মাহমুদা আক্তার। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আহমদ কামরুল হাসান। সেমিনারে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় কমিউনিটির ভূমিকা এবং টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে আলোচনা হয়। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদের খসড়া প্রকাশ করেছে কমিশন। 2 বছরের মধ্যে বাস্তবায়নের অঙ্গীকার। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রধান উপদেষ্টার নির্দেশনা। স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে 60,000 সেনা সদস্য। সমন্বয়কদের চাঁদাবাজির ঘটনায় বেদনায় নীল হয়ে গেছেন বললেন মির্জা ফখরুল। চাঁদাবাজদের ছাড় না দিতে স্বরাষ্ট্র উপদেষ্টার ঘোষণা। আবু সাইদ হত্যায় 30 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় চার্জ গঠনের শুনানি 7 অগস্ট। মাইলস্টোন ট্র্যাজেডিতে আরও 1 শিক্ষার্থীর মৃত্যুতে এ পর্যন্ত প্রাণহানি 35। আকাশ প্রতিরক্ষায় ঢাকায় বিমান ঘাঁটি অত্যাবশ্যক বলছে বিমান বাহিনী। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে দিনাজপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। পরিবেশ বান্ধব কর্মসূচিতে বিশিষ্টজনদের প্রশংসা। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। আমাদের এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।